স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালের সঙ্গে আছি আমি মাহবুব হাসান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিশ্লেষণ করি। পত্রপত্রিকায়, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নাল। ধন্যবাদ আপনাকে। দর্শক, বিভিন্ন সময়ে খবর পর্যালোচনায় আরও অতিথি পর্যায়ক্রমে আমাদের সঙ্গে যুক্ত হবেন, তখন তাদেরকে পরিচয় করিয়ে দেব। আদেশে অস্পষ্টতা দেখছে এনসিপি, সরকারের কাছে ব্যাখ্যা দাবি। সবগুলো দলই এখন মাঠে। ধন্যবাদ আপনাকে। যে যার অবস্থান থেকে প্রধান উপদেষ্টার ভাষণ বা প্রস্তাব ব্যাখ্যা করছেন। যেটুকু তার পক্ষে সে সম্পর্কে কোনো কথা না বলছেন না, যেটুকু তার বিপক্ষে অথবা অন্যের পক্ষে যেতে পারে বলে মনে করেন সেটাই প্রতিবাদ করছেন এবং আপত্তি জানাচ্ছেন। প্রথমত একটা সমাধানে তো আসতে হবে। প্রধান উপদেষ্টার ভাষণে কিন্তু সব পক্ষকেই সন্তুষ্ট করার একটা চেষ্টা ছিল, অর্থাৎ যার যার প্রধান দাবি সেই দাবিগুলো তিনি মোটামুটি মেনে নিয়েছেন এবং মানতে যে গণভোটের 4 বিষয়কে একত্র করতে যে একটা জটিলতাও তৈরি হয়েছে, সেই জটিলতার বিষয়টি পরে আসি। এখন আসল সমস্যাটা ভোটের হিসাব নিকেশ। আগামী নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনের পর কোন দল ক্ষমতায় যাবে, কোন দল যেতে পারবে না, এই হিসাব নিকেশে রাজনৈতিক দলগুলো আটকে আছে। যারা মনে করছেন যে তাদের জয়ের সম্ভাবনা বেশি, তারা এক ধরনের কথাবার্তা বলছে, তারা প্রতিপক্ষকে মানে নিজেকে সরকারে ভেবে না, এক ধরনের তার অবস্থান শক্ত এটা ভাবে। সরকারে ভাবলে তো তাহলে নির্বাচন দরকার হয় না। আর সরকারে আসার পরে তার কি না, এটা আবার তো তারা আবার অভিযোগ করেছে সংবিধান যদি সংশোধন হয়ে যায়, তারা আবার অন্য দলের প্রতি অভিযোগ করেছে, তারাই মনে করছে সরকার এসেছে। যেমন আপনি পড়লেন যে মির্জা ফখরুলের একটা বক্তব্য, বিএনপি মহাসচিবের একটি বক্তব্য। আসলে গণতন্ত্র কাজ তখনই কাজ করে যখন প্রতিযোগী দল, ব্যক্তি, জনপ্রতিনিধির মধ্যে আস্থার সম্পর্ক গড়ে ওঠে, একে অপরকে বিশ্বাস করে। যখন এই অবিশ্বাসটা চরম আকারে পৌঁছে যায়, তখন গণতন্ত্র কাজ করে না। যতই আমরা জুলাই সনদ করি, যতই গণভোট করি, আসলে গণতন্ত্র কাজ করবে তখনই রাজনৈতিক দলগুলো যখন এক জায়গায় বসবে। জাতীয় ঐকমত্য কমিশন 8 মাস ধরে আলোচনা করেছে, তারপরও কিন্তু সমস্যার সমাধান পুরো হয়েছে বলা যায় না। আর মূল লক্ষ্য কি? একটা নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা জারি রাখা এবং সেটাকে টেকসই করা। তো যদি একমতই না হতে পারে, নির্বাচন হওয়ার পরও তো এই বিরোধ এই বিবাদ চলতে থাকবে, তখন তো কি হবে? এবং ইতিমধ্যে এক দলের একজন নেতা তো বলেছেন যে এটাও যদি ফ্যাসিস্ট কায়দায় নির্বাচন হয়, ফ্যাসিস্ট আমলে যে নির্বাচন হয়েছে, তাহলে একটা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। সেটা ঠিক। এখন যে বিষয়টা হচ্ছে, সরকারের এখানে যে কর্তব্যটা হচ্ছে, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অন্য নির্বাচনের কাজে যারা জড়িত থাকবেন, তাদের শতভাগ নিরপেক্ষতা নিশ্চিত করা হচ্ছে সরকারের কঠিন চ্যালেঞ্জ। আর রাজনৈতিক দলের চ্যালেঞ্জ হচ্ছে নিজের অধিকার প্রতিষ্ঠা করতে, যে নিজে প্রচার করতে, যে অন্যের প্রচারে বাধা না দেয়, অন্যের অধিকারে বাধা না দেয়। এই অঙ্গীকারটা তাদের পালন করতে হবে প্রতিটি দলের, ছোট বড়, পুরনো নতুন, সবাই যদি এটি করে, আর অন্যের প্রতি আস্থা রাখতে হবে। জি, অতিথিদের একটু যুক্ত করে নেই আমাদের এই আলোচনায়, আরও কথা হবে। শহীদুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটি, একটু যুক্ত করে নেব তাকে। অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বাড়ি মাসুদ, যুগ্ম মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাকেও একটু যুক্ত করে নিই। আপনাদের স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। অধ্যক্ষ ফজলে বাড়ি মাসুদ, আন্দোলনরত দলগুলো আপনারা যারা আছেন, 8 দল আপনারা একসঙ্গে আন্দোলন করছেন যুগপৎভাবে। সংবাদ সম্মেলনে আজকে আপনারা বসেছিলেন, সেই সংবাদ সম্মেলনে আপনি উপস্থিত ছিলেন। সেখানে জামায়াতের নায়েবে আমির তিনি বলেছেন সংস্কারকে গুরুত্বহীন করার একটা ফাঁদ এই যে জুলাই সনদের বিষয়ে একই দিনে গণভোট এবং
সংসদ নির্বাচন, এটা এটা একটা ফাঁদ। কেন আপনাদেরকে ফাঁদ মনে হচ্ছে এটা? অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং সম্মানিত আলোচক এবং যারা দেখছেন শুনছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আমরা এই জুলাই সনদ বাস্তবায়ন, মূল বিষয় হলো যে জুলাই আন্দোলনের পরে এই সরকারের 3টা কমিটমেন্ট ছিল, আমরা সকলেই জানি। সংস্কার, বিচার এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে একটা সুন্দর নির্বাচন দেওয়া। তো সেক্ষেত্রে আমরা দেখলাম নির্বাচন তো এখনো হয়নি, সেটা সামনে আছে। বিচার চলমান আছে। বিচার আমরা হয়তো দৃশ্যমান কিছু দেখতে পারি, এটা আমরা প্রত্যাশা করছি। আসলে বাস্তবতাটা কি সেটা আরো পরে বলা যাবে। আর বাকি থাকলো হলো আপনার সংস্কার। সংস্কারের ব্যাপারে আমরা জানি যে ইতিমধ্যে সনদে স্বাক্ষর হয়েছে। এরপরে সনদে যেভাবে স্বাক্ষর হয়েছে, এরপরে জুলাই সনদের উপরে যেটা প্রকাশ করা হলো, এরপরে আমরা দেখলাম কি এখন যেটা গেজেট হয়েছে, গেজেট সর্বশেষ আমাদের ডক্টর ইউনূস সাহেব, প্রফেসর ইউনূস সাহেব যেটা বক্তব্য দিলেন, এরপরে গেজেট হয়েছে। আমরা গেজেটেও যেটা দেখলাম, সেখানে আমরা যেটা প্রত্যাশা করেছিলাম যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট হবে, গণভোটের ব্যাপারে সব দলই কিন্তু একমত ছিল। তো গণভোটটা আমরা চেয়েছিলাম নির্বাচনের আগে, আমরা দেখলাম যে জাতীয় নির্বাচনের আগে গণভোট। তো আর বিএনপি সহ কিছু দল তারা চেয়েছিল হলো নির্বাচনের দিন, এটা আমরা সকলেই জানি। কিন্তু দেখলাম যে জুলাই সনদে যে গেজেট হয়েছে এটা বাস্তবায়নের জন্য, এখানে আমরা দেখলাম সরকার উভয় পক্ষকে কিছুটা শান্ত রাখার জন্য, উভয় পক্ষকে কিছুটা খুশি করার জন্য চেষ্টা করেছে। তো উভয় পক্ষকে খুশি করার চেয়ে বড় বিষয়টা হলো দেশের জন্য, দেশের মানুষের জন্য কি হবে। এখানে দেখেন, আমি একটা জিনিস বলি, এই যে গেজেটটা যে হয়েছে, গেজেটের একদম প্রথম পৃষ্ঠে আপনি নিশ্চয়ই দেখেছেন, সেখানে কিন্তু লেখা আছে যে যেহেতু রাষ্ট্রীয় সংস্কার সাধনের মাধ্যমে সুশাসন, গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং এরপরে কথাটা মূল কথা, কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি রোধ করিবার উদ্দেশ্যে, এটাই মূল বিষয়, কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি রোধ করিবার উদ্দেশ্যেই অন্তর্বর্তী সরকার এই কাজগুলি করেছে এবং এই সংস্কারের বিষয়টা করেছে। কিন্তু এখন যদি আমাদের এই কার্যক্রম, এই টোটাল কার্যক্রমটা দ্বারা যদি আমাদের যে লক্ষ্য কর্তৃত্ববাদী এবং ফ্যাসিবাদী শাসনের যদি বিলুপ্তি আমরা করতে না পারি, তাহলে কিন্তু আমাদের এই যাবতীয় কার্যক্রম, এত মানুষের রক্ত দেওয়া, এগুলি কিন্তু ভণ্ডুল হবে। কেন ভাবছেন যে এটা করা যাবে না? কেন ভাবছেন? আমরা সেটা বলছি এজন্য, দেখেন জুলাই সনদের আমরা রাষ্ট্রপতি, আমাদের প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ দিয়েছি এজন্য যে এটা বিএনপিও বলেছিল যেটা অধ্যাদেশ কিংবা আইনি অন্য একটা বলেছিল। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনারা বলছেন যে এই যে জুলাই সনদের যে গেজেটটা হয়েছে, একই দিনে নির্বাচন হলে এটা ফ্যাসিবাদ মানে বিলোপ হবে না। এটা কেন ভাবছেন যে বিলোপ হবে? হাত বলেছে, এবং আমরা ইসলামী আন্দোলন থেকে যেটা প্রেস দিয়েছি, প্রেস কনফারেন্স, সেখানেও কিন্তু আমরা বলেছি এটা একটা আপনার কি বলে একটা ইসের মধ্যে, ঝামেলার মধ্যে পড়ে গেল এজন্য বলেছি আমরা। এবং আপনি যেটা ফাঁদ, যেটা আমাদের ওখানে সংবাদ সম্মেলন উল্লেখ করা হয়েছে, সেটা হলো যে জুলাই, আমরা জানি যে গণভোট এবং জাতীয় নির্বাচন একদিনে দেওয়ার কারণে আপনি দেখবেন স্বাভাবিক প্রত্যেকটা প্রার্থী এবং দল তারা থাকবে হলো ওই দিন আমার প্রার্থীকে, আমার দলকে বিজয়ী করবার জন্য তাদের আন্দোলন, তাদের চেষ্টা প্রচেষ্টা অব্যাহত থাকবে। কিন্তু আপনারা তো বলছেন যে জনগণের আকাঙ্ক্ষা আছে, জনগণের আকাঙ্ক্ষা জুলাই সনদের প্রতি বেশি আছে। এমনও তো হতে পারে যে মানুষ ওই নির্বাচনের চাইতে এই গণভোটকেই বেশি গুরুত্ব দিচ্ছে। মানুষের উপরে আপনাদের আস্থা নেই? এটা হবে না, এটা এজন্যই হবে না। কেন হবে না? তাহলে আপনারা এতদিন বলে এসেছেন যে এটা মানুষের আকাঙ্ক্ষা। তো মানুষের যেটা আকাঙ্ক্ষা থাকে, মানুষ তো সেটাতেই অংশ নেবে আগে। অংশ নেবে। শোনেন, আমি বলি, এখানে দুটো বিষয় হয়েছে, দুটো জায়গায় আমাদের এই গেজেটের মধ্যে প্যাচ লাগানো হয়েছে। এক নম্বর হলো একই দিনে হওয়ার কারণে প্রত্যেক প্রার্থী তার নিজের বিজয়, দলের বিজয়ের জন্য সে কাজ করবে, এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয় হলো আমরা চেয়েছিলাম একটা প্রশ্নের মাধ্যমে হা না দিয়ে এটা কমপ্লিট করবে, কিন্তু সরকার করলো কি, এটা 4টা কোশ্চেন করেছে, 4টা কোশ্চেন করে একটা হানা দিয়েছে। হ্যাঁ, 4টা কোশ্চেনের পরে একটা হানা। এখন বিষয়টা হলো যদি আপনি টোটালটার উপর একটা দিতেন, সেখানে মানুষের বুঝতে সহজ হতো। এখন 4টা প্রসঙ্গ দেওয়ার কারণে এখানে মানুষের বুঝতে অসুবিধা হবে, এক নম্বর। আরেকটা বিষয় আপনাকে বলি, দেখবেন এখানে
আপনার যেটা হয়েছে, আগে যেটা নোট অফ ডিসেন্ট গুলোকে উঠিয়ে দিয়ে আচ্ছা, নোট অফ একত্রে ডিসেন্ট একটা নিয়ে আমি প্যাকেজ একটু করা পরে হয়। আপনাকে আবার একটু সময় দেব, মানে ওই সময়ে একটু আলোচনাটা করি, মানে এটা আলোচনাটা একটু জারি রাখবো। আমি একটু শহীদুল ইসলাম বাবুলের একটু মানে মন্তব্য নিয়ে নেই। মানে জাতীয় নির্বাচন নিয়ে ভেবে আপনারা জুলাই সনদকে গুরুত্বহীন করেছেন, এই অভিযোগ করছেন তারা। শুনেন, জুলাই সনদ তো হয়ে গেছে। উনি যেটা বললেন যে আকাঙ্ক্ষা নয় আসে কোথাও থেকে, উনি যেটা বললেন যে বিচার, সংস্কার, নির্বাচন, বিচার তো চলমান আছে, অবশ্যই চলমান আছে, রায় হচ্ছে, অগ্রবর্তী হচ্ছে, কোনো ব্যত্যয় নাই আমরা মনে করছি, আরো দ্রুত হলে ভালো হতো। সংস্কার, সংস্কারের অংশ হলো জুলাই চার্টার, মূল অংশ। সংস্কারও আলোচনা হয়ে গেছে মাসের পর মাস, দিনের পর দিন। ইতিহাসের সবচাইতে বাংলাদেশের বড় আলোচনা, ঐতিহাসিক আলোচনা, সমস্ত রাজনৈতিক দল এক হয়ে আমরা একটা চার্টার প্রণয়ন করেছি এবং সেটা জাতির সামনে প্রধান উপদেষ্টা সংসদ ভবনের সামনে উপস্থাপন করেছেন এবং একটা দল বাদে সবাই সই করেছে। এখন যেটা সই হয়েছে তার মধ্যে ঘাপলা আছে বিএনপি। আচ্ছা, আপনাকে একটু থামাই শহীদুল ইসলাম বাবুল, একটু থামাই। আপনার শব্দ আমরা খুব ভালো শুনছি না। ওখানে বোধহয় কোনো ডিভাইস লাউড করা আছে, কোনো শব্দ, স্পিকার বা টেলিভিশন কিছু যদি একটু। না, আমার এখানে কিছু নেই, দেখেন আপনাদের অন্য। এখন ঠিক আছে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আমার কথা কি এখন শোনা যায়? এখন খুব ভালো শুনছি, এখন শুনছি। না, আমি যেটা বলছি যে আমাদের টার্গেট ছিল সংস্কার, বিচার, নির্বাচন। বিচার প্রক্রিয়াধীন এবং বিচার ভালোভাবেই চলমান আছে, আরো দ্রুত হলে ভালো হতো, এটা নিয়ে তার কোনো কথা নাই। এরপরে সংস্কার, সংস্কার আমরা দীর্ঘদিন আলোচনা করে, সমস্ত রাজনৈতিক দল, বাংলাদেশের ইতিহাসে এত আলোচনা, এত এনগেজড, এত তর্ক বিতর্ক, ডিবেট, তারপরে আমরা একটা প্রস্তাব রেডি করেছি। সেই প্রস্তাব, এখানে নোট অফ ডিসেন্ট ছিল বিএনপির বেশ কয়েকটা ব্যাপারে, কিন্তু দুর্ভাগ্যজনক যে সরকারের পক্ষ থেকে সেই নোট অফ ডিসেন্ট তুলে সেটা জুলাই চার্টার প্রকাশ করা হয়েছে, যেটা বিএনপির জন্য খুব বেদনাদায়ক। এবং কি কি কারণে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম সেই কথাগুলো আমরা লিখেছি। একটা বিষয় বলি যে আপনার দুদকের যে গঠন প্রক্রিয়া হবে, সেখানে বিরোধী দল থেকে থাকবে 3 জন, সরকারি দল থেকে থাকবে 2 জন, নিরপেক্ষ থাকবে 2 জন। তার মানে কি? আবার এমনও গঠন প্রক্রিয়া আছে যেখানে মহাহিসাব নিরীক্ষক, অন্যান্য যে গঠন প্রক্রিয়া, সেখানে আপনি দেখবেন দুদকের এটা তো বিরোধী দল থেকে থাকবে 5 জন। দুদকের এটা কি মনে করেন? দুদকের এটা মানে সরকারের প্রভাবের বাইরে থাকলে ভালো না? না 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 না, আপনি বিরোধী দলের প্রভাবান্বিত করে দিচ্ছেন, সরকারের প্রভাব তো রাখছেনই না। এমন ভাবে করা হয়েছে যে সরকারকে একটা আনস্টেবল টুটো জগন্নাথে পরিণত করবার চেষ্টা করছেন আপনি। এবং দুদকে যদি বিরোধী দলের প্রভাব বেশি থাকে, তাহলে সরকার একটা অ্যাকাউন্টেবলের মধ্যে থাকবে কিনা? না না, সেটা থাকবে না। সরকারকে তো সরকার পরিচালনা করতে হবে। কিন্তু সরকার পরিচালনায় দুদকের কি কাজ? মানে দুদকের সরকারের কেন ক্ষমতা লাগবে? তাহলে আমার কথা হলো বিরোধী দলের কি কারণে লাগবে? আমার কথা হলো এখানে একটা চেক এন্ড ব্যালেন্সের প্রয়োজন আছে। আপনি বিরোধী দলের হাতে আপনি সবকিছু দিয়ে দিবেন আর সরকারকে আপনি ঠুটো জগন্নাথে পরিণত করবেন, এটাও কি কাম্য? এখানে আমরা বলেছি একটা চেক এন্ড ব্যালেন্সের সমপরিমাণ রাখবেন, যেটা আগে ছিল না। আপনি এখন আপনি যদি দাবি করেন যে বিরোধী দল থেকে প্রধানমন্ত্রীর অসুবিধা কি, সেটাও তো আপনি বলতে পারবেন। পর্যায়ক্রম ওইদিকে তো যাচ্ছে। এখন উপপ্রধানমন্ত্রী লাগবে, আপনার ডেপুটি স্পিকার। আপনি সরকারি দলের চাইতে বিরোধী দলকে যদি বেশি ক্ষমতাবান বানিয়ে দেন, তাহলে তো সরকারের কি প্রয়োজন? সরকার তো একটা নকর দন্তহীন সরকার, সরকারকে তো চালাইতে হবে দেশটা, সেটা একটা কোশ্চেন। তারপরেও আপনি সেই নোট অফ ডিসেন্ট তুলে সংস্কার প্রস্তাব করেছেন। এখন গণভোটের বিষয়ে বিএনপি প্রথমে একমত ছিল না, পরে একমত হয়েছে। এখন ডেট কবে হবে, আগে হবে না পরে হবে, নির্বাচনের দিন হবে? এখানে ভাই যেটা বলেছে যে গণভোটটা হবে নির্বাচনের আগে, আমরা যেটা বলেছিলাম নির্বাচনের আগে ভোটের আগে একটা ভোট করা, এটা একটা বিরাট ব্যয় সাপেক্ষ ব্যাপার। আর এর অন্য দিকও আছে। ভাই যেটা বলেছে, আমরা বলি যে গণভোটের কাস্টিং, কেউ প্রার্থীরা যেভাবে মানুষকে মোটিভেট করে নিয়ে আসবে, কিন্তু গণভোটের ক্ষেত্রে কেউ দায় দায়িত্ব নিবে না ওই অর্থে।
হ্যাঁ, এটাই বাস্তবতা। সেখানে ভোটের কাস্টিং অবস্থা খুব খারাপ হবে। এটা বাংলাদেশের মানুষের মতের প্রতিফলন না, বরং জাতীয় নির্বাচনের দিন হলে বেশি কাস্ট হবে। এই কারণে প্রার্থীরা যে ক্যান্ডিডেট আনবে তারা 2টা ব্যালট পাইলে 2টা ব্যালটে 2টা টিক চিহ্ন দিলেই হয়ে গেছে। আমরা এখানে কোনো অসুবিধা নাই। এই কারণে আমরা মেম্বার চেয়ারম্যান ইলেকশন করি ইউনিয়ন পরিষদে, আপনার চেয়ারম্যানের থাকে মেম্বার যত এবং 3 জন মেম্বারকে ভোট দেওয়া লাগে। সেটা যদি বাংলাদেশের মানুষ পারে তাহলে 2টা ব্যালট কি কারণে পারবে না, কি কারণে ক্লামজি হবে, এটা আমার বোধগম্য। আয়ের সাথে আমি একমত, একটা বিষয় খুবই একমত যে গণভোটের যে 4টে প্রশ্ন করা হয়েছে এটা কতটুকু বিবেচনা প্রসূত হয়েছে আমি জানি না। এখানে প্রশ্ন একটা থাকতে পারতো এবং এমন ভাবে থাকতে পারতো যে রাজনৈতিক দলসমূহ আলোচনা করে আপত্তির সহ যে একমত হয়েছে সেই বিষয়ে সংস্কারে আপনি একমত কিনা হয়ে যেত। একটা লাইনে ওনারা 4টে প্রশ্ন দিয়েছে, 4টে প্রশ্ন তো 4 রকমের উত্তর হতে পারে। এইখানে এত বিশেষজ্ঞ তারা কি কারণে দিয়েছে আমরা জানি না। আমি আবারও বলছি যে এখানে একটা সামারাইজ করে যে রাজনৈতিক দলসমূহ দীর্ঘদিন আলোচনা করে আপত্তি সহ যে ঐক্যমত পোষণ করেছে সংস্কারের জন্য, সেই বিষয়ে একমত কিনা। জি, খাওয়া অথবা না বলুন। আমরা একটা বিরতি নিয়ে ফিরি, এই আলোচনাটা একটু কন্টিনিউ করি। এটা আমার বোধগম্য নয়। জি, এটা হলো আরেকটা একটা বিরতি নিয়ে ফিরছি। একাত্তর জার্নালে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকবেন আশা করি। বিরতির পরে আরেকবার স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। সোহরাব হাসান, শিরোনাম মোটামুটি কাছাকাছি এবং আমরা যে আলোচনা করছিলাম সেখানে যদি আপনি একটু অংশ নেন। আলোচনায় তো দুই দলের 2 নেতা এবং 2 জোটেরও বলা যায়, কারণ বিএনপির সঙ্গে তো আরো অনেকগুলো সমমনা দল আছে, যুগপৎ আন্দোলন, গণতন্ত্র মঞ্চ আছে, 12 দলীয় জোট আছে, আর ইসলামী আন্দোলনের যে বাড়ি ভাই তিনি তো বললেন যে তারা তো 8 দল আন্দোলন করছেন। তাদের ব্যাখ্যা এবং ভাষ্য শুনে মনে হলো যে একজন ধরে নিয়েছেন যে আগামীবার ক্ষমতায় আসছেন, তার সুতরাং সরকারের কি কি সুরক্ষা দরকার। আরেকজনের বক্তৃতা, আরেকজনের ভাষ্যে মনে হলো যে তারা যেহেতু ক্ষমতায় আসছেন না, তাহলে বিরোধী দল হিসেবে তাদের সুরক্ষা কি কতটা দরকার। তো এটা হচ্ছে গণতন্ত্র পারস্পরিক আস্থার, এই আস্থাটা রাখতে হবে, নাহলে তো গণতন্ত্র কাজ করবে না। আমরা যতই গণভোট করি, যতই জুলাই সনদ করি, সরকারি কেউ আইনের ঊর্ধ্বে যাবে না, মানে তার যে সীমারেখার মধ্যেই সবাই থাকবে, সরকারি দল বিরোধী দল। এখন যেসব সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষেত্রে আসছে, যেটা বাবুল ভাই বললেন, যদি আমি মনে করি যদি বিরোধী দলের বেশিও প্রতিনিধি থাকে, একটা জবাবদিহি করার মূল উদ্দেশ্য কি, জবাবদিহি নিশ্চিত করার জন্যে, আপনার কাজে স্বচ্ছতা আনার জন্যে। সরকারের হাতে তো অনেক ক্ষমতা, তার প্রশাসন আছে, তার কি বলে মন্ত্রিসভা থাকবে, তার সংসদে তার সংখ্যাগরিষ্ঠতা থাকবে। তো কোনো সাংবিধানিক সংস্থার কি বলে মনোনয়নে অথবা বাছাই করার ক্ষেত্রে যদি বিরোধী দলের সংখ্যাগরিষ্ঠতা থেকেও থাকে, আমার মনে হয় তো ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, যেটা ন্যায্য সেটাই হবে। এখন আমাদের যেমন বলা হয়েছে যে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমে যাবে, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়বে, তো রাষ্ট্রপতিকে কে নিয়োগ করবে? সংসদ সদস্যরা। সেখানে যে দলের সংখ্যাগরিষ্ঠতা থাকবে, অর্থাৎ সরকারি দলেরই তো বেশি থাকবে। তিনি তো সুতরাং এখানে ক্ষমতা বাড়ালেই কতটা তার প্রয়োগ করতে পারবে, আসল হচ্ছে প্রয়োগ করা। এখন প্রয়োগের ক্ষেত্রে কোনো রকম আইনকে ফাঁকি দেওয়ার চেষ্টা না থাকে, বিরোধী দলকে উপেক্ষা করার প্রবণতা না থাকে, যেগুলো আমরা অতীতে দেখে এসেছি। আওয়ামী লীগ আমলে বিএনপিকে উপেক্ষা করেছে, বিএনপি আমলেও আওয়ামী লীগকে উপেক্ষা করা হয়েছে। তো এখন যে নির্বাচনটি হতে যাচ্ছে, সেই নির্বাচনে এই কেউ কাউকে উপেক্ষা করবে না বা দখলদারি করবে না, মানে এই নিশ্চয়তা থাকলে গণতন্ত্র কাজ করবে। আশা করি যে এখানে 2 দলের 2 গুরুত্বপূর্ণ নেতা আছেন এবং তারা আগামী নির্বাচনেও অংশ নিতে যাচ্ছেন, প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং প্রতিদ্বন্দ্বিতা নিশ্চয়ই তারা আশা করেন যে জাতীয় সংসদে ভূমিকা রাখবেন। জি জি, ফজলে বাড়ি মাসুদ, আপনারা বলেছেন যে নির্বাচন পূর্ব প্রশাসনিক রদবদলে লেভেল প্লেইং ফিল্ড দুর্বল করার চেষ্টা চলছে। মানে কেন এমনটা মনে হচ্ছে? এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। নির্বাচনের আগে
প্রশাসনিক রদবদল হবে, সেটা তো নির্বাচন কমিশনের মানে এটা তো একটা স্বাভাবিক এবং এটা সবসময় হয়ে এসেছে। নির্বাচন কমিশন তার মতো করে প্রশাসন সাজাবে নিরপেক্ষ নির্বাচনের জন্য। অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমে একটু আপনার স্টুডিওতে যে সম্মানিত মেহমান আছেন ওনার কথা ধরে একটু বলতে চাই যে উনি যেটা সরলীকরণ করলেন যে একজনের কথায় মনে হচ্ছে সরকারি দলে যাবে, আর একজনের মনে হচ্ছে সে বিরোধী দলে, এই সরলীকরণটা থেকে আমাদের বেরিয়ে আসা দরকার বলে আমরা মনে করি। কারণ আগে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনকে বেস্ট করে আপনি বা আমরা কোনো সরলীকরণ করার সুযোগ আছে বলে আমাদের মনে হয় না। এটার থেকে বেরোয় আসলে মনে হয় ভালো হয়, কারণ নির্বাচনে কারা জিতবে, কারা বিরোধী দলে যাবে, সরকারি দল কে বিরোধী দলে যাবে, এটা নির্বাচনের পরে বলা যাবে। আর আগের পয়েন্ট থেকে আমি একটু কথা বলে আসি, যেটা আমার বাবুল ভাইও সুন্দর করে বলেছেন যে আসলে এই 4টা কোশ্চেন দেওয়াতে এটা একটা জটিলতায় পড়েছে। শুধু জটিলতায় বুঝার ক্ষেত্রে যে সমস্যা হচ্ছে তা নয়, বরঞ্চ কিন্তু 4টা কোশ্চেন করার কারণে আমরা গণতন্ত্রের যেই কথাটা আমরা বলি, গণতন্ত্রের যে মূলতন্ত্রের মূল মন্ত্রের মধ্যে কয়েকটির মধ্যে একটি যে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, এই জায়গাটা থেকেও কিন্তু আমরা বেরিয়ে এসেছি। যেমন ধরেন যেসব বিষয় নোট অফ ডিসেন্ট রয়েছে, আমরা বাবুল ভাই যথার্থই বললেন যে আমরা দীর্ঘদিন আলোচনা করেছি। ওই যে একটা কথাই আছে, সারা রাত গীতার শুনে সকালবেলায় বলে গীতা কি ছেলে না পুরুষ না মহিলা, এই যে একটা কথা আছে গীতার মধ্যে, এরকম একটা কথা আছে। যাই হোক, তো আমাদের সারা রাত আমরা আলোচনা করলাম, ডিসিশনটা কি হলো, সিদ্ধান্তটা যদি যথার্থ না হয় তো তাহলে তো হবে না। যেমন ধরেন আমরা এত আলোচনা করলাম, আসলে গণতন্ত্রের থিওরিটা কি, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। ঐক্যমত্য কমিশন এটা পারতেন যে নোট অফ ডিসেন্ট আছে, এটা থাকুক। নোট অফ ডিসেন্টটা মানে কি? নোট অফ ডিসেন্ট মানে এরপরে একটা সিদ্ধান্ত হবে, হ্যাঁ সিদ্ধান্ত ওটা, এর সাথে আমার দ্বিমত সত্ত্বেও এটাই সিদ্ধান্ত, এটাই তো নোট অফ ডিসেন্ট। কিন্তু এর ভিত্তিতে কিন্তু সরকার এটাকে গণভোটে দিতে পারতেন। কিন্তু আপনি যেভাবে বলছেন, বিএনপি কিন্তু এভাবে বলেনি যে নোট অফ ডিসেন্ট মানে এটার দায় দায়িত্ব সে নেবে না। বিএনপি কিন্তু এটা বলেছে। আপনি বলছেন যে আমার আপত্তি থাকা সত্ত্বেও আমি মানে মেনে নিলাম যে ওটাই হবে, কিন্তু বিএনপি বলছে যে না, এটার দায় দায়িত্ব আমি নেব না, যেটাতে নোট অফ ডিসেন্ট আছে এটার দায় দায়িত্ব আমার নয়। আমি কথাটা শেষ করি বাবুল ভাই, আমি কথাটা শেষ করি। সেটা হলো যে আসলে গণতন্ত্রের তাহলে সেই প্রক্রিয়া থেকে নতুন একটা প্রক্রিয়া আমাদেরকে যেতে হবে। আমাদের তো নিয়ম হলো যারা মেজরিটি হয়েছে যে পদেই হোক, আমরাও তো কিছু নোট অফ ডিসেন্ট দিয়েছি। হ্যাঁ, যদি আমাদেরটাও যদি সংখ্যাগরিষ্ঠতা না পায় তাহলে এটা নিয়েন না আপনি। আমার কথা হলো নোট অফ ডিসেন্ট কাকে বলে? নোট অফ ডিসেন্ট তো এটাই যে সিদ্ধান্ত একটা হবে, সেই সিদ্ধান্তের আলোকে বাস্তবায়িত হবে, সিদ্ধান্তটা বাস্তবায়িত হবে। হ্যাঁ, আমার দ্বিমত আছে, এটা আমি উল্লেখ করলাম। তো সেভাবেই যদি গণভোটে দেওয়া হতো তাহলে কিন্তু এই যে আপনারাও কোশ্চেন করলেন, আমরাও দেখছি যে আসলে বেসিক যেই জায়গাগুলোতে আমাদের সংস্কার হওয়া দরকার ছিল সেই জায়গাগুলোতে কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। এই নোট অফ ডিসেন্ট থাকার কারণে আগামী দিনে কে ক্ষমতায় যাবে জানি না, যেই ক্ষমতায় যাক, যে জোটই যাক, ক্ষমতায় যাওয়ার পরে তারা যদি এগুলিকে বাস্তবায়ন থেকে এড়িয়ে যায় তাহলে কিন্তু আবার সেই কর্তৃত্ববাদী সরকার প্রতিষ্ঠিত হওয়ার আশঙ্কা থেকে এখানে তো একটা সুযোগও তৈরি হচ্ছে বাড়ি ভাই, এখানে তো একটা সুযোগও তৈরি হচ্ছে যে আপনারা এই মানে জুলাই সনদের এই বিষয়গুলো নিয়ে জনগণের কাছে যান। জনগণ যদি মনে করে যে আপনাদেরকে মানে তুমুল সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সংসদে দিয়ে দেবে, তাহলে তো আপনারা সবগুলোই পাশ, আপনারা মানে কারোর নোট অফ ডিসেন্ট আপনাদের তখন মানার প্রয়োজনীয়তা নেই। জনগণ সে ম্যান্ডেট আপনাদের দিলে জনগণের উপরে আস্থা রাখেন। হ্যাঁ, অবশ্যই জনগণের উপর আস্থা রেখেই তো আমরা বলছি, আস্থা রেখেই বলছি। বিষয়টা হলো আমাদের দেশের সাধারণ মানুষ, আপনি এই যে জুলাই সনদে কতগুলি আছে ধারা উপধারা, আমার তো মনে হয় এদেশের কত পার্সেন্ট লোক এটা বলতে পারবে, জানবে, এটা খুবই যথেষ্ট সন্দেহের বিষয়। খুব সামান্যতম মানুষ এই টোটাল প্যাকেজ বিষয়গুলো কিন্তু জানবে। মোট কথা হলো যে মানুষ কতটুকু জানলো না জানলো এরপরে তো ভিত্তি করে সবাই ভোট দেয় না। সেক্ষেত্রে গণভোটের তাৎপর্যটা কি হলো? মানুষ যখন বুঝবেই না তখন গণভোটের তাৎপর্যটা কি হবে? এজন্যই কিন্তু আমরা বলেছিলাম গণভোটটা সেপারেট আর একটা ডেটে হোক। কারণ হলো যদি আলাদা ডেটে হতো তাহলে প্রত্যেকেই তাদের মতগুলো নিয়ে
আমরা জনগণের কাছে যেতে পারতাম, তখন তাদেরকে বুঝাইতে পারতাম। এখন কিন্তু একই দিনে হওয়ার কারণে আমি আমার হাত পাখার স্লোগান দিচ্ছি, আমি কিন্তু কোথাও গণভোটের কথা না, এটাতে কিন্তু সুবিধাও আছে একটা, বলছেন। এটাতে কিন্তু একটা সুবিধাও আছে। আপনারা যেটা মনে করছেন যে জুলাই সনদে এই অন্তর্ভুক্তিগুলো দেশের জন্য কল্যাণকর, আপনারা যদি এটা নিয়েই যান যে হাত পাখায় ভোট দিলে এই জুলাই সনদের একেবারে অবিকৃতভাবে তুমি পাশ করে আনতে পারবা, এটাও তো আপনাদের একটা সুযোগ, আপনারা তো ক্যাম্পেইন করতে পারবেন এটা নিয়ে। না, আমরা তো ক্যাম্পেইন করব। হ্যাঁ, তাহলে তো হলোই। মানুষ যদি আপনাদের ওটা গ্রহণ করে তাহলে আপনাদেরকে জিতিয়ে আনবে তুমুল ভাবে, তখন আপনারা আপনাদেরটা করে নেবেন। আর যদি বাবুল ভাইদেরকে জিতিয়ে আনে তাহলে বাবুল ভাইরা তাদের মতো করে নোট অফ ডিসেন্ট দায়িত্ব নেবেন না, যেটা বলছে সেরকম। ধরে নিলাম যে আমরা জিতলাম না, জিতলো বাবুল ভাইয়ের দল বা বিএনপি জিতলো। আচ্ছা, আপনি তখন বলেন তো যে নোট অফ ডিসেন্ট সহ যেগুলি তারা দিয়েছে, নোট অফ ডিসেন্ট দিয়েছে, এগুলি যদি তারা যদি বাস্তবায়ন না করেন তাহলে কি দেশে কল্যাণ হবে? জনগণ যদি না চায়, তার মানে তো জনগণ চাইছে না, ওনাদেরকে যদি জিতিয়ে আনে তাহলে তো জনগণ আপনার এগুলো চাইছে না। জনগণ চাইছে না, এটা সরলি করে বলার কোনো সুযোগ নেই। কারণ আগের সরকারও যখন হয়েছে আওয়ামী লীগ, সেও কিন্তু প্রত্যেক কথায় কথা এটা বলেছে জনগণ চায়, জনগণ চায়, ভোট হয়ে যাক, এগুলি কিন্তু বলেছে। আসলে জনগণ এই কথা বলে বলে তারা কিন্তু ফ্যাসিস্ট হয়েছে। জনগণকে ফাঁকি দেওয়ার মতো সরকারে গেলে বহু কিছু সরকারি দল করে যারা ফ্যাসিস্ট হতে চায়। আমরা চেয়েছিলাম যে এই রাস্তাগুলো বন্ধ করে দেন, যেটা রাস্তাগুলো সকলে মিলে এখন যেভাবে ধরতে পারছি, আমরা সকলে মিলে এখন যেভাবে সকলে মিলে কথা বলতে পারছি, আপনারা যেভাবে ভাবছেন, আপনারা যেখানে আপনারা যেমন ভাবে ভাবছেন যে এই রাস্তাগুলো এরকম করলে বন্ধ করা যাবে, শহীদুল ইসলাম বাবুলরা কিন্তু ওরকম ভাবে ভাবছেন না। তারা ভাবছেন যে এভাবে করলে রাস্তাটা বন্ধ হবে। দুজনের উদ্দেশ্যেই কিন্তু রাস্তা বন্ধ করা, কিন্তু আপনারা যেমনটা ভাবছেন সেটাই যে সর্বোচ্চ বা সেটাই যে সবচেয়ে ভালো, এরকমটাও মানে আমরা কেন ভাবছি আসলে। শহীদুল ইসলাম বাবুল, একটু আসবো আপনার কাছে। শহীদুল ইসলাম বাবুল, না, আমরা যেটা আলোচনা করলাম, যে বাড়ি ভাই যেটা বললেন যে সব খারাপ বলেছেন সেটা না, উনি বললেন যে আমরা এত আলোচনা করলাম, এই চারটে প্রশ্নের একটা প্রশ্নে যদি আমার আপত্তি থাকে তাহলে আমি সেটা কি করব? হা বলবো না না বলবো? আমি বুঝলাম না, এত বিশেষজ্ঞ মানুষ এত আলোচনার পরে পর্বতের মুশিক প্রসবের মতো একটা জিনিস প্রোডাক্ট করলেন তারা, এ থেকে মানুষ কি বুঝবে বা কি উত্তর দিবে? আমার বক্তব্য ছিল যেটা আসলে বাংলাদেশের সংস্কারের নামে এই দীর্ঘ 15 মাস বা 16 মাসে যেটা হলো, এটা আসলে খুবই মানে লেবু চিপার মতো একটা চিপার ব্যাপার হয়ে গেছে এবং ফলটা ভালো হয়নি। বাস্তবতা হলো কি, বাংলাদেশে যে আপনি সংস্কার কি করবেন, একটা জায়গায় যদি আপনি সংস্কার করেন, অনলি ওয়ান, যে বাংলাদেশে কেয়ারটেকার সরকার গঠিত হবে এবং এমন ভাবে গঠিত হবে এখানে কেউ কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। তাহলে আপনি এই নির্বাচনটা যদি নিরপেক্ষ পরিবেশে করতে পারেন তাহলে আপনি বলতে পারবেন যে এই যে ইসলামী আন্দোলন ক্ষমতা আসলো, ক্ষমতা এসে তারা এই কাজ করেনি, তারা খারাপ, তাহলে কিন্তু পরে নির্বাচনে মানুষ তাকে আর ভোট দিবে না। যদি মানুষের ভোট দেওয়ার পরিবেশ থাকে, সেটা না করে এত সংস্কার, শত শত সংস্কারের একটা মানে বোঝা তৈরি করে, এটা কখনো গণভোট, কখনো গণপরিষদ, কখনো নানান ধরনের এমন সব মানে গ্রামারের শব্দ এখানে জুড়ে দেওয়া হলো, যেটা নিয়ে মানুষের ন্যূনতম কোনো আগ্রহ নাই। এই 14 মাস পরে বা 15 মাস পরে নির্বাচনের মানে এই সরকারের, মানুষকে আপনি গ্রামে যান, আমি গ্রামে এখনো গ্রামেই আছি, মানুষ একবারও জিজ্ঞেস করে না গণভোট কি হবে, কবে হবে। তারা প্রশ্ন করে নির্বাচন হবে তো, জাতীয় নির্বাচন হবে তো, আমরা ভোট দিতে পারবো। মানে এই সংখ্যাটা কেন বলেন তো, এই শহীদুল ইসলাম বাবুল, মানে এই সংখ্যাটা কেন? মানে আপনিও বলছিলেন যে যদি মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজের মতো করে ভোট দিতে পারে, মানে কেন এই, যেমন একই রকম ভাবে কিন্তু আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরও আজকে বলেছেন যে আগামী নির্বাচন এবং বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে, মানে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র। ওরাই তো বলেছেন সংখ্যায় যে কি বলে মানে সর্ব হয়ে দংশন করা আর ওঝা হয়ে ঝাড়ার মতো একটা ব্যাপার। ওনরা বলেছেন এটা না হলে নির্বাচন হবে না, নির্বাচন হতে দেওয়া হবে না। কিসের নির্বাচন? মানুষ নির্বাচন চায় না বলেছেন তো ওনরা। সেই কারণেই তো এই পরিবেশ তৈরি হচ্ছে এবং নির্বাচনকে বাধাগ্রস্ত করবার জন্য ছলে বলে কৌশলে নানান ধরনের দাবি, নিত্য নতুন দাবি, কখনো পেয়ারের দাবি, আবার সেটা থেকে সরে আসা, কখনো গণভোটের দাবি, আবার সেটা থেকে সরে আসা এবং মেনে নেওয়া, আবার কখনো উচ্চ কক্ষের দাবি। এই যে নিত্য নতুন দাবি, কখনো কি ওই
এই অধ্যাদেশের দাবি, নানান ধরনের যে দাবি, এবং এই সব দাবির প্রেক্ষিতে নির্বাচনটা তো একটা শঙ্কা। জামাত একটা বর্তমান প্রেক্ষাপটে যেখানে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে তো জামাত একটা এখানে গুরুত্বপূর্ণ অংশ আমরা মনে করি, নির্বাচনের ফল যাই হোক না হোক। কারণ সেই জামাতও যদি বলে আমরা নির্বাচন করব না, তো বিএনপি কি তার জোট একাকীকে নিয়ে নির্বাচন করবে? প্রশ্নগুলো তো সেই কারণেই আসছে, মানুষও তো সেটা মনে করছে, এবং মানুষ এটাও মনে করছে যে এই যে এখন যেগুলা হচ্ছে এগুলো নির্বাচনকে বাধাগ্রস্ত করবার জন্য। কারণ জামাত কখনো ক্ষমতায় আসেনি, কারণ তারাও জানে তারা ক্ষমতা হয়তো আসবে না, বা তারা বলে একরকম, বাট এখন তাদের বাস্তবতা তারা ক্ষমতা, এবং ক্ষমতায় না এসে তারা সরকার প্রশাসন যেভাবে চালাচ্ছে, যেভাবে তারা ডমিনেট করতে পারছে, নির্বাচন হলে সেটা তারা করতে পারবে না। তো সেই কারণেই তারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, এবং দিন শেষে তাদের আচারে আচরণে তারা মুখে বলে ঠিকই নির্বাচনের কথা, এবং কখনো কখনো বলেও বলে যে না, এটা না হলে নির্বাচন হবে না, ওইটা না হলে নির্বাচন হবে না, ওইটা না হলে আমরা হতে দেব না। কিসের নির্বাচন, এইসব কথা বলা হচ্ছে। শুধু জামাত না, এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে, বা তাদের জোটের পক্ষ থেকে বলা হচ্ছে। এবং একটা দাবিও, তাদের যে কার্যকর দাবি বা গ্রহণযোগ্য দাবি, সেটা কিন্তু গণমানুষের কাছে তারা প্রতিষ্ঠিত করতে পারে নাই। একবার এই দাবি করে, একবার সেই দাবিতে সরে এসে ওই দাবি করে। এটা বাংলাদেশের মানুষকে খেলো মনে করবার, বোকা মনে করবার কোনো কারণ আছে আমরা মনে করি না। কিন্তু বাবুল ভাই, একটা দাবি তো প্রতিষ্ঠা করেছে, উচ্চকক্ষে আনুপাতিক হারে ভোট, সেটা তো তারা প্রতিষ্ঠা করেছে। হ্যাঁ, সেই জন্য ওই যে গ্রামে একটা কথা আছে যে থালা বড় করে বিছেলে যিনি দেন খাতিমদার বলে, তার একটা ওজন তো আছে। হয়তো এটা এই দাবি করে তারা এটা পূরণ করেছে বা চেষ্টা করেছে, তাহলে তাদের অবস্থান এখন ক্লিয়ার করুক। ধোঁয়াশার মধ্যে কেন রাখছে? এই যে মানুষকে যে আতঙ্কের মধ্যে রাখছে, ধোঁয়াশার মধ্যে রাখছে, সন্দেহের মধ্যে রাখছে, এটা তো নির্বাচনের জন্য ক্ষতিকার। এমনিতেই পতিত শক্তি চায় না নির্বাচন হোক, আবার আমরাও যদি না চাই, তাহলে নির্বাচনটা মানুষ তো শঙ্কা করতেই পারে। মানুষকে দোষ দিয়ে লাভ কি হবে আপনি বলেন? একটা বিরতি নেই, বিরতির পরে একটু এনসিপির ফরিদুল হককে একটু যুক্ত করে নেব, যেহেতু তাদের প্রসঙ্গও এসেছে। দর্শক, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি একাত্তর জার্নালের সঙ্গে থাকবেন। বিরতির পরে আরেকবার স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। আমরা বিরতির আগে যেমন বলছিলাম, ফরিদুল হক যুগ্ম সদস্য সচিব এনসিপি, ওনাকে একটু যুক্ত করে নেব। আর আমার দুজন আগের অতিথি তারা সঙ্গেই আছেন। ফরিদুল হক, স্বাগত জানাচ্ছি আপনাকে একাত্তর জার্নালে। আজকে প্রথম আলো খবর করেছে যে আদেশে আপনারা স্পষ্টতা দেখছেন, সরকারের কাছে ব্যাখ্যা দাবি করেছেন। কয়েকটি জায়গায় আপনারা অস্পষ্টতা পেয়েছেন, যেমন আপনারা বলছেন নোট অফ ডিসেন্টের এই বিষয়টা কে আপনারা উল্লেখ করেছেন। এছাড়া আরও কিছু বিষয়, মানে আপনাদের কাছে কেন মনে হচ্ছে যে আদেশের মধ্যে স্পষ্টতা আছে? এবং আমাদের এই আলোচনায়ও এটা এসেছে যে 4টি প্রশ্নের একটি উত্তর হ্যাঁ বা না, এটাও এক ধরনের ভোটারদের মধ্যে সংশয়, জটিলতা বা সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে একটা পরিস্থিতি তৈরি করতে পারে। জি, ধন্যবাদ আপনাকে। সম্মানিত সহ আলোচক বৃন্দ এবং দর্শক যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা। অস্পষ্টতার বিষয় যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা বলেছিলাম যে আসলে নোট অফ ডিসেন্টের কোনো কার্যকারিতা থাকবে না এরকম। তো এখন পরবর্তীতে বিএনপি সহ আরো অনেকেই তারা তাদের দাবি যেটা নোট অফ ডিসেন্ট থাকতে হবে, এইটার একটা টানা হেঁচড়ার মধ্যে যেটা আমরা বুঝতে পারলাম যে সরকার হয়তো বা দুই পক্ষকেই খুশি রাখার একটা মাঝামাঝি পথে নিয়েছে। তো সেখানে আপার হাউসের পিয়ারের ব্যাপারটা যেভাবে স্পষ্ট আকারে এসেছে, আপনি দেখবেন যে সাংবিধানিক প্রতিষ্ঠান সহ অন্যান্য যে মানে কি বলে যে নির্বাচন কমিশন এবং সহ যে সাংবিধানিক প্রতিষ্ঠানের যে ক্লজটা, ওই পয়েন্টটাতে আসলে বলা হয়েছে যে জুলাই সনদ অনুযায়ী হবে। তো এইখানে কিছুটা অস্পষ্টতা রেখে রয়ে গেছে যে এটাকে আসলে নোট অফ ডিসেন্ট সহ না ছাড়া, এই বিষয়টা আসলে ওখানে উল্লেখ থাকলে ভালো হতো। এখানে একটা অস্পষ্টতা রয়ে গেছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা আদেশ জারি করার কথা আমরা বলেছিলাম হচ্ছে প্রধান উপদেষ্টা আদেশ জারি করবেন, কারণ উনি এই আদেশটা আসলে গণ অভ্যুত্থান থেকে উদ্ভূত যে জনগণের অভিপ্রায় কিংবা জনগণের যে লেজিটিমেসি, সেটা গণ অভ্যুত্থানের সরকারের কাছে আছে, সেটার ভিত্তিতে এটা হতে হবে। কিন্তু এটা রাষ্ট্রপতির দ্বারা হয়েছে। প্রথমত হচ্ছে যে রাষ্ট্রপতির দ্বারা হওয়াতে এখানে একটা বড় অস্পষ্টতা তৈরি হয়েছে যে রাষ্ট্রপতি এই ধরনের আদেশ জারি করতে পারেন কিনা, সেটা হচ্ছে 1 নম্বর অস্পষ্টতা। 2 নম্বর অস্পষ্টতা হচ্ছে রাষ্ট্রপতি সাধারণত জারি করেন হচ্ছে অধ্যাদেশ, কিন্তু অধ্যাদেশ জারি করার ক্ষেত্রে রাষ্ট্রপতির সংবিধান প্রদত্ত, যেহেতু রাষ্ট্রপতিকে কারেন্ট সংবিধানের মধ্যে ধরেই আসলে ওনাকে এই কাজটা করতে হয়। তো উনি আসলে সংবিধান অনুযায়ী, সংবিধানের আর্টিকেল 93 এটা অনুযায়ী উনি সংবিধান পরিবর্তন করার জন্য কোনো অধ্যাদেশ জারি করতে পারেন না।
কেন? কারণ হচ্ছে যে অধ্যাদেশ হচ্ছে একটা প্রাইমারি ল। প্রাইমারি ল দিয়ে আপনার ধরেন সুপ্রিম ল, সংবিধানকে পরিবর্তন করা যায় না। সংবিধানের পরে হচ্ছে সংসদের আইন, তারপরে হচ্ছে অধ্যাদেশ। মানে এইটার অবস্থান হচ্ছে সংবিধানের এক ধাপ নিচে। সেখানে একটা বড় অস্পষ্টতা তৈরি হয়ে গেছে যে এইটা পরবর্তীতে এটার আইনি জটিলতা কিংবা রাজনৈতিক জটিলতা কিভাবে আসবে, এইটার একটা বড় সংকট তৈরি হয়ে গেছে। এবং এই এই যে আদেশ কি বলে যে ভোটে যদি এটা পাশ হয়, জুলাই সনদ যদি পাশ হয়, পাশ হওয়ার পরে এইটাকে যখন সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে, তখন এইটাকে আসলে কি মর্যাদা দেওয়া হবে, কিংবা এটাকে আপনি কি বলবেন? এটাকে একটা সংবিধান সংশোধনী, গণভোটের মাধ্যমে কনস্টিটিউয়েন্ট পাওয়ার যখন একটা, এখানে বলা হয়েছে যে সংবিধান সংসদ পরিষদের ক্ষমতা পাবে হচ্ছে পরবর্তী পার্লামেন্ট, তাহলে গণভোটের মাধ্যমে যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার আপনি পরবর্তী সংবিধান সংস্কার পরিষদের কাছে দিচ্ছেন, সেই পরিষদ কি সংশোধনী করবে? সংশোধনী করার জন্য তো পার্লামেন্ট এনাফ ছিল বর্তমান সংবিধানে যে ইয়ের মধ্যে আছে, সেটা কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা হয়নি। এই বিষয়গুলো নিয়ে আসলে কি বলে যে অস্পষ্টতা রয়ে গেছে। আর এমনিতে গণভোটের যে 4টা প্রশ্নের কথা বলছি, এইটা খুব একটা আমাদের কাছে অত কি বলে যে অস্পষ্ট কিংবা জরুরি মনে হয়নি। কেন? কারণ হচ্ছে যে আপনাদের মনে মনে থাকা দরকার, 1977 সালে যখন ধরেন গণভোট হয়, প্রথম গণভোট বাংলাদেশে যখন হয়, তখন কিন্তু 19 দফার উপরে গণভোট হয়েছিল। 19টা দফা ছিল এখানে। তো ধরেন এখানে 19টা দফার উপরে কিন্তু একটা প্রশ্নেই কিন্তু গণভোট হয়েছিল যে আপনি কি 19 দফা সমর্থন করেন না করেন না। তো এইখানে একটা প্রশ্ন এটা হতে পারে, ভেতরে যতগুলো দফাই থাকুক, এটা আসলে জুলাই সনদের উপরে আপনি একমত কি দ্বিমত, এইটার ভিত্তিতে আপনি আসলে হ্যাঁ অথবা না বলবেন। কিন্তু ভেতরে 4টা দফা আছে, এর আগে 19টা দফা নিয়েও এটা হয়েছে। সো এইটা আসলে বড় বড় সংকট না। বড় সংকটের জায়গাটা হচ্ছে যে এই আদেশটা যেভাবে এসছে সেইটা, এরপর হচ্ছে যে এই যে সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহের ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট কার্যকর থাকবে কিনা এটা উল্লেখ করা হয়নি, এবং পরবর্তীতে এটা কি হবে, পরবর্তীতে এটার স্ট্যাটাসটা আপনি কি দিবেন। যে আপনি একটা গণভোটের মাধ্যমে কনস্টিটিউয়েন্ট পাওয়ার পরবর্তীতে নির্বাচিত সংবিধান সংস্কার পরিষদের কাছে দিচ্ছেন, তাহলে ওনারা সংবিধানে যখন এটা অন্তর্ভুক্ত করবে, এটাকে কি আপনি সংশোধনী নাম বলবেন, নাকি এটাকে আপনি সংস্কার বলবেন, নাকি অন্য কিছু বলবেন? এই জায়গাটা আসলে পরিষ্কার না। আমরা বলেছিলাম যে এটা আসলে 2026-এর সংবিধান হিসেবে আপনি এটাকে ধরেন রেফারেন্স পয়েন্ট আকারে আনবেন। কারণ আপনি জনগণের রায় নিয়ে কিন্তু এটার পুরো মৌলিক কাঠামো সহ অনেকগুলো জায়গাতে পরিবর্তন করছেন। 48টা অনুচ্ছেদে আমরা পরিবর্তন আনতেছি, যেখানে সংবিধানের অনুচ্ছেদই হচ্ছে 152টা, এবং এই 48-এর মধ্যে কিন্তু মেজর মানে সংবিধানের মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদ আছে 20টার মতো। অতএব এইটা আসলে একটা নিউ জার্নি, নিউ স্টার্ট শুরু হচ্ছে আমাদের এখানে। তো এই জায়গাগুলোতে আসলে অস্পষ্টতা রয়ে গেছে এখন আমরা মনে করি। সোহরাব হাসান। না, ফজলুল যেটা বললেন এর মধ্যে আরও অস্পষ্টতা আছে। সেটা হচ্ছে যে অস্পষ্টতা অথবা এর ব্যাখ্যাটা পরবর্তীকালে, যেমন জাতীয় সংসদে যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে, এখানে আছে যে তার ভিত্তিতে তারা সিদ্ধান্ত নিতে পারবে, মানে এর পক্ষে রায়ের ভিত্তিতে। সেক্ষেত্রে যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে তারা তো তখন তাদের জনগণের কাছে যে অঙ্গীকার সেই হিসেবে আইন করতে পারবে। সেক্ষেত্রে জুলাই সনদের কার্যকারিতা কতটা থাকবে? আচ্ছা, এটা আমি যেটা বুঝি, আমি যেটা বুঝেছি এখানে যেভাবে বলা আছে যে জুলাই সনদে তারা যে অঙ্গীকারটা করে এসছে, নোট অফ ডিসেন্ট দিচ্ছে কিংবা দেয়নি, সে ধরেন কথার কথা প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান একই ব্যক্তি হতে পারবে কিনা, এটার ক্ষেত্রে আমরা বলেছি যে পারবে না। আর আমরা যদি সংখ্যাগরিষ্ঠতা পাই, এনসিপি যদি সংখ্যাগরিষ্ঠতা পায়, আমরা ওইটাই করব যে প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান এক ব্যক্তি হবে। আর বিএনপি এটা বলেছে যে না, এটাতে তাদের নোট অফ ডিসেন্ট আছে। সেক্ষেত্রে বিএনপি তখন প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধানকে একই ব্যক্তি হিসেবে রাখবে। এইটাই আসলে আমি যেটা বুঝেছি যে আমিও আপনার মতোই বুঝেছি। তাহলে উচ্চকক্ষের নির্বাচনের ক্ষেত্রেও কি একই পদ্ধতি হবে? বিএনপি জয়ী হলে আনুপাতিক হারে সেটা বাদ দিতে পারবে? না, উচ্চকক্ষে তো আলাদা করে বলে দেওয়া হয়েছে, উচ্চকক্ষ আলাদা করে আলাদা দফা হিসেবে বলে দেওয়া হয়েছে, কিন্তু যেহেতু আরেক জায়গায় বলা হয়েছে যিনি রায় পাবেন তার নির্বাচনে যার পক্ষে রায় পাবেন, তখন তো আইনি জটিলতা তৈরি হবে না। ওইটা কিন্তু সব ভাই 30টার ক্ষেত্রে ওটা বলা হয়েছে, মানে এখানে তো মোট হচ্ছে আপনার 48টা অনুচ্ছেদ, তো জি 48টা অনুচ্ছেদের ভেতরে 2টা হচ্ছে গিয়া মানে 48টা প্রস্তাব ছিল আমাদের, এর ভেতরে 2টা প্রস্তাব হচ্ছে আপার হাউস এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, এবং হচ্ছে 30টা হচ্ছে কি আপনার সবাই যেটাতে একমত হয়েছে সেটা একভাবে হবে,
আর 16টা বাদ বাকি যে 16টা অনুচ্ছেদ যেখানে নোট অফ ডিসেন্ট আছে সেইগুলো হচ্ছে যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে তাদের যেভাবে ইয়ে দেওয়া আছে জুলাই সনদে তারা যেভাবে চেয়েছে সেই অনুযায়ী হবে, আমি এটা বুঝেছি। আচ্ছা, তাহলে একটু শহীদুল ইসলাম বাবুল ওনারা কিভাবে বুঝেছেন একটু যদি শুনি। আমরা এভাবেই বুঝেছি, কিন্তু বিষয়টা হলো এটা, কিন্তু চূড়ান্ত যে প্রস্তাব সেখানে তো নোট অন এই গণভোটে আপনি যেখানে যাচ্ছেন সেখানে তো নোট অফ ডিসেন্টের বিষয়গুলো আপনি রাখলেনই না। হ্যাঁ, এটা আপনি তো চাপিয়ে দিলেন, চেরোতার মতো চাপিয়ে দিলেন। আপনি নোট অফ ডিসেন্ট রাখবেন এই কারণে, এনসিপিরও নোট অফ ডিসেন্ট আছে, তারও আপত্তি আছে। তারা যদি বলে যে দেখেন বিএনপি এই বিষয়গুলো মানে না বা এখানে আপত্তি করেছে বা এখানে এই ব্যাখ্যা দিয়েছে, তারপরে তারা ভোটে যাক, নির্বাচনে যাক, নির্বাচনে যাওয়ার পরে তাদের বক্তব্যটা যদি মানুষ গ্রহণ করে তাহলে তারা সেটা বিএনপির কথা শুনুক না, না শুনবে, তারা সেটা তাদের মতো করবে। বা বিএনপি যখন ক্ষমতায় যায়, এই যে ফরিদ ভাই যেটা বললেন যে 48টা প্রস্তাবের মধ্যে 30টা প্রস্তাবে কোনো নোট অফ ডিসেন্ট নাই, এটা নট এ ম্যাটার অফ জোক আমাদের দেশের রাজনীতির ইতিহাসে। কেয়ারটেকারের গঠন প্রক্রিয়া বলেন, জুডিশিয়ারের গঠন প্রক্রিয়া বলেন, আরো অনেকগুলো বিষয়তে যেখানে কোনো নোট অফ ডিসেন্ট নাই, অনেকগুলো ইস্যুতে প্রধানমন্ত্রীর ক্ষমতা, মেয়াদ, এই বিষয়গুলোতে কোনো নোট অফ ডিসেন্ট, 70 অনুচ্ছেদ, এই বিষয়গুলোতে কোনো নোট অফ ডিসেন্ট নাই, যেখানে মৌলিক অনেক বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আপনি যে নোট অফ ডিসেন্ট গুলো উধাও করে দিলেন, তার মানে কি? তার মানে যে আপনি এটা আপনি চাপিয়ে দিলেন বা ওই চেরোতা গিলানোর মতো গিলাইলেন। এই গিলানোর ফল কি ভালো হবে? বা এখানে যে অস্পষ্টতা, অবশ্যই অস্পষ্টতা আছে, নানান ধরনের। আমরা সেই জন্যই বলেছিলাম যে আসলে এই যে যে এতগুলো আয়োজন, বজ্র আটনি ফসকা গেরের মতো একটা ব্যাপার হয়ে না যায় শেষে, এত এত বিশেষজ্ঞ, এত এত আলোচনা, এত এত খরচ। আমরা যেটা বলেছিলাম যে দেখেন, অনেকে 90 সালের উদাহরণের কথা বলে, এই যে এতগুলো রাজনৈতিক দল সমস্ত জাতিকে সাক্ষী রেখে একটা চার্টার তৈরি করলো, এই চার্টারের মূল্য আমি মনে করি গণভোটের চাইতে কোনো অংশে কম না। সেই জন্য এই জিনিসগুলো, টোটাল বিষয়গুলোকে ক্লামজি করে, আগে না পরে, ডিম আগে না মুরগি আগে, এই যে টোটাল বিষয়গুলোকে সামনে এনে আমাদের, এবং আমরা কেয়ারটেকারের প্রসেসটা যদি সুন্দরভাবে করছি এবং করব, সমস্ত আমরা ঐক্যমত্য হয়েছি, তাহলে বাংলাদেশের সংস্কারের আমি মনে করি 80% এই কেয়ারটেকারের মধ্য দিয়ে হয়ে যায়। বাকি যে 20% রয়েছে বা 25% যদি মনে করেন, সেই বিষয়গুলো আমরা রাজনৈতিক দলের যে চার্টার, এই চার্টারের চাইতে অন্য কোনো কিছু মূল্য আছে আমরা সেটা মনে করি না। এই বিষয়গুলো শেষ করলে আমরা দ্রুত নির্বাচনের পথে যদি যেতে পারতাম, নানান ধরনের নানান প্রশ্ন, এবং আমাদের যে বক্তব্য, 4টে প্রশ্ন ভিন্ন মত থাকতেই পারে, 4টে প্রশ্নের 4 মত থাকতেই পারে, তাহলে আপনি যদি বলে দিতেন যে রাজনৈতিক দলগুলো তাদের নোট অফ ডিসেন্ট সহ যে আলোচনায় সম্মত হয়েছে, একমত হয়েছে, সেই বিষয়গুলো আপনি হা বা না বলেন। না, সেটা যেহেতু করেনি, মানে সোহরাব হাসানের যে প্রশ্ন ছিল যে আপার হাউস গঠন প্রক্রিয়া কি হবে, মানে বিএনপির তো ওখানে নোট অফ ডিসেন্ট ছিল, যদি হ্যাঁ জিতে আসে তাহলে এখানে বিএনপি কি এটাই মেনে নিবে এখন যেটা আছে, যে আমি জানি না বিএনপি, আমার পার্টি এটা মেনে নিবে কি নিবে না, সেটা বিএনপি নীতি নির্ধারণী পরিষদ, আমি জানি না। এটা নিয়ে কিন্তু খুব বেশি প্রতিক্রিয়া বিএনপি দেয়নি। বিএনপি ধন্যবাদ দিয়েছে একটা, মানে আমি এখনই বলতে পারবো না এই বিষয়ে পার্টি, এই বিষয়ে পার্টির কি ডিসিশন আমি জানি না, আমি বলতে পারবো না। তবে বিএনপির তো নোট অফ ডিসেন্ট ছিল, তবে এটা হতে পারে। গণতন্ত্রের তো সৌন্দর্য আছে। জামাত ইসলাম যেমন পিয়ার নিম্ন কক্ষে চেয়েছিল, তারা মনে হয় এখন মেনে নিয়েছে। তারপরে তারা গণভোট নির্বাচনের আগে চেয়েছিল, এখনো মেনেছে কিনা, মানে আন্দোলনে তো তারা আছে, আপনারা কি মেনেছেন? তৈরি করে রাখছে না, তারা অসন্তুষ্ট না। কালকে তাদের একটা ব্রিফিং আমি দেখেছি যে তারা বিষয়টা এরকম যে তারা বিষয়টা মোটামুটি মেনে নিয়েছেন। হ্যাঁ, তো যদি মেনে নেন বা বিএনপি যদি মেনে নেন, তাহলে কোনো সমস্যাই থাকে না। আপনারাও মেনে নিচ্ছেন, ইসলামী আন্দোলন বা জামাত ইসলামে যদি মেনে নেয় তাদের জোট, তাহলে তো সমস্যা থাকে না। আমি জানি না বা এনসিপি মেনে নিবে কিনা, জামাত মেনে নিবে কিনা, একটু জামায়াত বা তারা যারা আন্দোলন করছেন 8 দল, মনে করব এটাই গণতন্ত্রের সৌন্দর্য, ছাড় দেওয়া, কম্প্রোমাইজ করা। হ্যাঁ, অধ্যক্ষ শেখ ফজলে বাড়ি মাসুদ, মানে আপনাদের ওই আন্দোলন কি এখনো চলমান আছে? আপনারা যে দাবিগুলো করছিলেন যে 5 দফা বোধহয়, আমাদের আন্দোলনের ব্যাপারে কি হবে, আগামীকালকে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ বসবেন, বসে তখন পরবর্তী কর্মসূচি কি করণীয় এটা নির্ধারণ করবে। আগামীকালকে মিটিং আছে এই বিষয়ে। তো আরেকটা প্রসঙ্গ বলি যে আসলে এই যে বিশ্বাস অবিশ্বাস, এত আপনারা যে, আর একটু দুঃখিত একটু থামাই, মানে আপনারা যে যমুনার সামনে বসতে চেয়েছিলেন, সে কর্মসূচি কি আছে? না, আমাদের কিন্তু এটা চূড়ান্ত কর্মসূচি ছিল না। আমাদের কথা ছিল যে
আমরা যমুনা সামনে অবস্থান করতে পারি। আচ্ছা। এটা কিন্তু চূড়ান্ত কর্মসূচি ছিল না। আগামীকালকে আমাদের এটা শীর্ষ নেতৃবৃন্দ বসে পরবর্তী কর্মসূচি কি হবে সেটা নির্ধারণ করবে। তো আমি সংক্ষেপে যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো যে এত আলোচনা পর্যালোচনার পরেও বিশ্বাস অবিশ্বাসটা কেন? ওই যে চুন খেয়ে একবার মুখ পোড়া গেছে যে, এই জন্য আমরা একবার না বারবার পুড়েছে দেশের মানুষের, চুন খেয়ে বহুবার পোড়া গিয়েছে, এই জন্য দই দেখলে এখন ভয় পাচ্ছে। সেজন্য আমরা চাইছি, সকলে মিলে চাইছি সংস্কারটা যেন সুনিশ্চিত করা যায়। কিন্তু দেখা যায় অনেক রাজনৈতিক দল নির্বাচনের আগে অনেক মিষ্টি মিষ্টি কথা বলেন, এটা করব সেটা করব, এরপর নির্বাচনের পরে ক্ষমতায় যদি যেতে পারে আর কিছুই মনে থাকে না। এমনকি তত্ত্বাবধায়ক সরকারের বিষয়েও বিএনপি একসময় কি করেছিল এগুলি কিন্তু আমরা সবাই জানি। এই আলোচনা, এরকম আলোচনায় গেলে আসলে আরো সময় দিতে হবে আমার, মানে যে কারণে আপনি কোনো প্রসঙ্গ আনলে সেই প্রসঙ্গে নিশ্চয়ই তখন অন্যের মতামতটাও আসলে নেওয়াটা দরকার। আমরা এখানেই এই আলোচনাটা একটু থামাতে চাই। অনেক ধন্যবাদ অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ, শহীদুল ইসলাম বাবুল এবং ফরিদুল হক, আপনাদের তিনজনকেই যুক্ত হবার জন্য আজকে ৭১ জার্নালে। দর্শক, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, তখন একটু আলাপ করব বাংলাদেশের পুঁজিবাজার নিয়ে। ধারাবাহিকভাবে পতনের মুখে আছে, প্রায় ১৭,০০০ কোটি টাকা বাজার মূলধন হারিয়েছে গত সপ্তাহে। সেটা নিয়ে একটু কথা বলবো। আন্দোলনও আছে বিনিয়োগকারীদের, একজন বিনিয়োগকারী প্রতিনিধি, তাকে একটু যুক্ত করে নেব বিরতির পরে। সঙ্গে থাকবেন আশা করি। বিরতির পরে আরেকবার স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। এই পর্যায়ে দেখে নেব আগামীকাল সকালে যে পত্রিকাগুলো আপনার হাতে পৌঁছবে কি শিরোনাম করেছে আজকে। যুগান্তর, অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা, জুলাই ছাত্র জনতা হত্যা। দৈনিক জনকণ্ঠ, গণভোট নিয়ে বিভ্রান্তিতে সাধারণ মানুষ। দৈনিক ইনকিলাব, বন্দর রক্ষায় দুর্বার আন্দোলন, শ্রমিক মশাল মিছিলে হুঁশিয়ারি, ২২ নভেম্বর স্কপের কনভেনশন। সংবাদ প্রতিদিন, এক যুগে বাংলাদেশে ফলের উৎপাদন ৫০ লাখ টন বৃদ্ধি। ডেইলি অবজারভার, বিবিস রিফর্ম পুশ আইস স্ট্রঙ্গার সেন্ট্রাল ব্যাংক। ডেইলি টাইমস অব বাংলাদেশ, ভায়োলেন্স স্পাইরালস, পুলিশ স্ট্যান্ড ব্যাক। এই ছিল পত্রিকাগুলো যেগুলো আগামীকাল পেতে যাচ্ছেন আপনারা। যেটা নিয়ে কথা বলবো বলেছিলাম বিরতির আগে, সবশেষ সপ্তাহে ১৭,০০০ কোটি টাকা বাজার মূলধন হারিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। এছাড়া কমেছে ৯৫% শেয়ারের দাম। একই সঙ্গে দৈনিক গড় লেনদেন নেমেছে ৩৫০ কোটিতে, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে কম। বিশ্লেষকরা বলছেন ব্যাংক একীভূতকরণ, মার্জিন নীতিমালায় সংশোধন এবং রাজনৈতিক অনিশ্চয়তার প্রভাব পড়েছে বাজারে। যুক্ত করে নেব সভাপতি, বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত পরিষদ, আনম আতাউল্লাহ নাইম। জি আতাউল্লাহ নাইম, বাজারের এই পরিস্থিতি আসলে কি কারণে সেটা তো মোটামুটি জানা যাচ্ছে রিপোর্টে। আমরা দেখছিলাম যে ৯৫% শেয়ারের দাম কমেছে, তার মানে ৩৮৩টি কোম্পানি যদি আমরা ধরি তাহলে বড়জোর ১৫ থেকে ১৮টা কোম্পানির দাম বেড়েছে, বাকি সব কমেছে। মানে এই পরিস্থিতিতে আসলে বিনিয়োগকারীরা কোন পর্যায়ে আছেন? ধন্যবাদ ৭১ টিভিকে আমাকে আজকের প্রোগ্রামে জয়েন করার জন্য। আপনি যে প্রশ্ন করেছেন তার উত্তরে এভাবেই বলতে হয়। আসলে সাম্প্রতিক সময়ে বিসেক থেকে যেই আপনার মার্জিন রুলটা ইস্যু করা হয়েছে, পাশাপাশি আপনার মিউচুয়াল ফান্ডের ব্যাপারে যে ধরনের আপনার বিধি মানে প্রকাশ করা হয়েছে আপনার গেজেট আকারে, এরপরে মোটা দাগে আপনার 5টা ব্যাংকে আপনার মার্জার করা হয়েছে বিনিয়োগকারীদের শেয়ার শূন্য ঘোষণা করে, ইত্যাদি অবস্থার প্রেক্ষিতে বিনিয়োগকারীরা যে চরমভাবে আপনার এই আস্থার সংকট এবং এখানে যে আপনার রেগুলেটরি বডি কিংবা আপনার নিয়ন্ত্রক সংস্থা আরো যারা স্টেক হোল্ডার আছেন তাদের সমন্বিত যেভাবে আপনার উদ্যোগ নিলে পরে পুঁজিবাজারটা আপনার একটা স্টেবল পজিশনে যেত, সেটা তো হয়নি। বরঞ্চ আপনার যে সমস্ত সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তগুলো পুঁজিবাজারের জন্য এক ধরনের আত্মঘাতী মানে বলা যায়। আপনার সেটার উদাহরণ, আত্মঘাতী সিদ্ধান্তটা যে রেগুলেটররা নিচ্ছে আপনাদের সঙ্গে কথা বলে না?
আসলে দেখেন ওনারা এই যে দেখেন আপনি বাংলাদেশ ব্যাংক যে সাম্প্রতিক সময়ে যে 5টা ব্যাংকে আপনার মার্জার করলো, আপনার এই মার্জার করার আগে পর্যন্ত আমরা আমাদেরকে অন্ধকারে রাখা হয়েছে যে আমরা পুঁজিবাজারে যারা এই 5টা ব্যাংকে বিনিয়োগ করেছি তারা আসলে শেয়ার যারা ছিল তাদের কি পরিস্থিতি হবে, কি অবস্থা হবে, এই ব্যাপারে আমাদেরকে কিন্তু ক্লিয়ারলি কিছুই বলেননি। কিন্তু যেদিন 5টা ব্যাংকে আপনার হলো মার্জার করা হলো সেদিনই বলা হলো যে শেয়ারধারীরা কোনো শেয়ার পাবেন না কিংবা ওনাদের শেয়ারগুলো শূন্য। মানে আমরা যখন সকালবেলায় স্টক এক্সচেঞ্জে গিয়ে আমরা যখন মনিটরে দেখলাম যে আমাদের এই স্ক্রিনে এটা শো করছে না, দ্যাট মিনস হলো আমরা শেয়ার শূন্য। তো আমাদের সাথে তো আসলে বিনিয়োগকারীদের সাথে আপনার হলো সরাসরি আমাদের সাথে সংযোগ ছিল না। রেগুলেটরি বডি একটা চিঠি দিয়েছিল বাংলাদেশ ব্যাংকে যে পুঁজিবাজারের জন্য যারা এই 5টা ব্যাংকে বিনিয়োগ করেছে শেয়ারধারীদের ব্যাপারে একটা পজিটিভ সিদ্ধান্ত নেওয়ার জন্য, কিন্তু সেটাও বাংলাদেশ ব্যাংক কর্ণপাত করেননি। বরঞ্চ যেদিন ঘোষণা করা হলো তার আগের দিন সেদিনই সকালবেলায় বিসেক আপনার হলো অনাপত্তি দিয়ে এসছেন যে বাংলাদেশ ব্যাংক যদি শেয়ারধারীদের শেয়ার শূন্য ঘোষণা করা হয় সেক্ষেত্রে পুঁজিবাজারের কর্তৃপক্ষ হিসেবে বিসেকের কোনো আপনার আপত্তি নেই বলে ওনারা অনাপত্তি দিয়ে এসছেন। না মানে এটা মানে তাহলে তো বিসেকও বিনিয়োগকারীদের বিপক্ষে কাজ করলো, যেখানে বিসেকের প্রোটেক্ট করার কথা, কারণ দুইটা আলাদা রেগুলেটর, একটা ব্যাংকের রেগুলেটর বাংলাদেশ ব্যাংক আর শেয়ার বাজারের রেগুলেটর বিসেক। বাংলাদেশ ব্যাংক একটা সিদ্ধান্ত নিল, বিসেক সেখানে গিয়ে সমর্থন করে আসলো, তার মানে তো বিসেক কি আপনাদের বিপক্ষে কাজ করলো? আসলে বিসেক যে কাজটা করেছেন সেটা হলো যে ওনারা সবাই মিলে যে আইনের দোহাইটা দিচ্ছেন যে হলো আপনার হলো অ্যাসেট এবং অ্যাসেট, এরপরে হলো লাইবিলিটি, অ্যাসেট লাইবিলিটি এটা ভ্যালুয়েশন করার পরে ওনারা আমাদেরকে বলছেন যে এখানে আপনার হলো যেহেতু আপনার হলো অ্যাসেট ভ্যালুয়েশন যখন করলেন তখন আমরা লাইবিলিটির কারণে দেখা যাচ্ছে বিনিয়োগকারীদের শেয়ার শূন্য ঘোষণা করা ছাড়া উপায় নেই। এখন আমি বলতে চাই যে আপনার হলো এই শেয়ারগুলোকে মার্জার করা হয়েছে, এটা অবসায়ন করা হয় নাই। যদি অ্যাসেট এবং হলো লাইবিলিটি যদি ভ্যালুয়েশন করে যদি আপনার হলো ইজিএম করে বিনিয়োগকারীদেরকে ডেকে যদি আপনার ব্যাংকগুলো যদি ইজিএম করতেন এবং বিনিয়োগকারীদেরকে জানাতেন সেক্ষেত্রে ছিল এক কথা। কিন্তু যেহেতু কোম্পানিগুলো অবসায়ন হয়নি, ব্যাংকগুলো যেহেতু এগুলো আপনার মার্জার হয়েছে, তাহলে বিনিয়োগকারীরা আইনের দোহাই দিয়ে আপনি বিনিয়োগকারীদেরকে আপনার বঞ্চিত করবেন, রাস্তার ফকির বানিয়ে দিবেন, রাতারাতি তারা পড়তে বসে যাবে, সেক্ষেত্রে আপনারা শুধু আইনের দোহাই দিয়ে বসে থাকবেন। বিনিয়োগকারীরা এই জিনিসটা কখনো আপনার মানসিকভাবে সার্বিকভাবে মেনে নিতে পারছেন। আপনারা কারা? মানে আপনি বিসেক বিনিয়োগকারী হিসেবে, আমরা বিনিয়োগকারীর কথা বলছি, আমরা যে প্রান্তিক পর্যায়ে যারা আমরা বিনিয়োগকারী আছি, বিনিয়োগকারীদের পথে বসিয়ে দিচ্ছে বিনিয়োগকারী, আপনি বলছেন বিনিয়োগকারীদের পথ, এরা কারা? বিসেক মানে আপনার বাংলাদেশ ব্যাংক এবং বিসেক ওনারা যে সম্মিলিতভাবে সিদ্ধান্তগুলো নিয়ে আপনার হলো যে বিনিয়োগকারীদের স্বার্থে যে কাজটা করা। আমি যদি আপনাকে এটার পাশে আমি আরেকটা কথা বলে আমি একটু শেষ করি এই পর্যায়ে, সেটা হলো আপনার এই যে সাম্প্রতিক সময়ে যে মার্জিন রুলটা করা হয়েছে, আপনি দেখেন মার্জিন রুলে যে ইস্যুস গুলা নিয়ে আসা হয়েছে, জাস্ট আমরা দেখছি যে মার্জিন রুলের ব্যাপারটা হলো এরকম যে হাত পা বেঁধে দিয়ে আমাদেরকে মানে ছেড়ে দিয়ে বললো যে তোমরা এখন সাঁতরাও। মানে মার্জিন রুলটার অবস্থা হলো কিছু কিছু ক্ষেত্রে এমন যে হাত পা বেঁধে দিয়ে আমাদেরকে সাঁতরানোর জন্য দেওয়া হলো। এই যে সাংঘর্ষিক অবস্থাগুলো নেওয়া হলো ইত্যাদি কারণে পুঁজিবাজারে যে চরম অনাস্থা আসছে, আমরা বিনিয়োগকারীরা হতাশ। এবং বাংলাদেশ এই বর্তমানে যে আপনার হলো ইন্টারিম গভর্নমেন্ট, আপনার বর্তমান আপনার হলো ডক্টর ইউনূস সাহেব, উনি প্রধান উপদেষ্টা, উনি সমস্ত স্টেক হোল্ডারদেরকে নিয়ে আপনার যমুনাতে মিটিং করেছেন, সেখানে আপনার অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছেন। এ পর্যন্ত সেই সিদ্ধান্তগুলোর কোনো বাস্তবায়ন আমরা দেখতে পাইনি। আপনাকে একটা প্রশ্ন করতে চান সৌরভ ভাই, আপনি যে কথা বললেন তাতে সরকার বাংলাদেশ ব্যাংক বা বিসেক এদের ভুল সিদ্ধান্ত বা অপরিণামদর্শী সিদ্ধান্তের কারণে শেয়ার বাজারে বিপর্যয়। আর শেয়ার বাজারে অতীতে অনেক বিপর্যয় দেখেছি, শুধু ভুল সিদ্ধান্ত নয়, কেলেঙ্কারি, অসাধু তৎপরতার কারণে। এই এখনকার যে বিপর্যয়ের পিছনেও এরকম কোনো অসাধু তৎপরতা আছে বলে মনে করেন?
আসলে মানে এখানে দেখেন, এখানে অসাধু ব্যাপারটা আসবে অবশ্যই, কিন্তু আমি যে কথাটা বলছি যে রেগুলেটরি বডি হিসাবে আপনার যে দেখেন বাংলাদেশ বর্তমানে স্টক এক্সচেঞ্জের যে আপনার হলো পুঁজিবাজারে যে সমস্ত স্টক আছে, আপনার হলো মাল্টিন্যাশনাল কোম্পানি, বাংলাদেশে ভালো কোম্পানিগুলো মিলে আমরা অনেক সবাই বদ্দামহল থেকে শুরু করে সবাই বলেন 30-35টা কোম্পানি এক্স্যাক্টলি আছে। তো আরগুলো আপনার হলো ফান্ডামেন্টাল না বলে এই ধরনের কথা বলেন। তাহলে আমাদের মতো একটা ছোট্ট একটা বাজারে আপনি যখন বাজারটাকে মানে আপনার হলো স্পান্স করলেন না, বড় করলেন না, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সবাইকে দেখলেন দেশীয় এবং আন্তর্জাতিক কোম্পানিগুলোকে মার্কেটে নিয়ে আসার জন্য, সরকারি শেয়ারগুলোকে নিয়ে আসার জন্য উদ্যোগ নিতে বললেন, অথচ আমলাতান্ত্রিক আপনার বাধা, আমলাতান্ত্রিক জটিলতা এবং আপনার যাদেরকে যেখানে বসানো হয় তারা পুঁজিবাজার আসলে বোঝেন কিনা, নাকি শুধু আইনটাই কপসাতে থাকেন, এই সমস্ত কারণে মানে এমন একটা পাঁচমিশালি অবস্থা পুঁজিবাজারে তৈরি হয়েছে যে কারা কখন কোন জায়গায় কাজ করছেন, বিনিয়োগকারীরা অন্ধকারে থেকে যাচ্ছেন। আচ্ছা, এখন আপনাদের কোনো উদ্যোগ আছে? আপনারা কি কোনো আপনারা এখন কি উদ্যোগ নিতে যাচ্ছেন? আমরা আসলে দেখেন, যখন আপনার হলো রেগুলেটরি বডি যখন আপনার হলো যে সমস্ত সিদ্ধান্তগুলো নেন, সেই সিদ্ধান্তগুলো নেওয়ার পরে যখন আমরা আপনার হলো বাজারের এই মানে আস্থাহীনতা তৈরি হয়, সেক্ষেত্রে আমরা হতাশ হওয়া ছাড়া এবং আমাদের এই কথাগুলো বলা ছাড়া আমাদের কি উপায় আছে আপনি বলেন? মানে আপনারা কি কোনো প্ল্যাটফর্মে, মানে সেটাই বলছি, কোনো প্ল্যাটফর্মে আপনারা কি সম্মিলিতভাবে কোনো কথাবার্তা বলছেন? হ্যাঁ, আমরা তো এই কথাগুলো আমরা বিসেকের কাছে আমরা চিঠি ইস্যু করেছি, আমরা বিভিন্ন সময় আপনাদের মাধ্যমে কথাগুলো বলেছি, সংবাদ সম্মেলন করেছি যে আপনাদের যদি যোগ্যতা থাকে যোগ্যতার প্রমাণ দেন, আর যদি আপনারা যোগ্যতার প্রমাণ দিতে না পারেন, আপনারা মানে পুঁজি বাজার বোঝে বিনিয়োগকারীদেরকে বুঝে, বিনিয়োগকারীদের আপনার হলো পুঁজি রক্ষার জন্য যারা কাজ করতে চায় এক্সপার্ট, ওদেরকে আপনারা নিয়ে আসেন এবং আস্থার জায়গা তৈরি করেন, তাহলে পুঁজিবাজার যদি আপনার হলো তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোনো সরকার পুঁজিবাজারের সাথে এক ধরনের আপনার হলো বিমাতাসুলভ মানে দৃষ্টিভঙ্গি রাখেন বিধায় মানে কি এই বাজারটা কখনো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে না। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আনম ও আতাউল্লাহ নাইম যুক্ত হবার জন্য একাত্তর জার্নালে। সোহরাব হাসান, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আজ পুরো সময় জুড়ে আমার সঙ্গে থাকার জন্য। জি, শুভরাত্রি। দর্শক, আগামীকাল একই সময় একাত্তর জার্নাল দেখার আমন্ত্রণ রইল, সঙ্গে পাবো আশা করি।